আচ্ছা, আমাদের এটা ছিল টপিকসটা ছিল আমাদের কম্পোজিট বিম সম্বন্ধে। তোমরা টপিকসটা কি দেখতেছো? জি স্যার। জি স্যার। টপিকসটা কম্পোজিট বিম সম্বন্ধে ছিল, এবং কম্পোজিট মানে হচ্ছে আমরা যে বিমগুলো পড়ছি এতদিন সেগুলো কিন্তু একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছিল। সেটা হয়তো কাঠের বিম হইতে পারে অথবা কনক্রিটের বিম হইতে পারে, মানে এক টাইপের মেম্বার ইউজ হইতো। কিন্তু কম্পোজিট মানে একাধিক টাইপের মেম্বার বা একাধিক টাইপের ম্যাটেরিয়াল এখানে ইউজ হবে। ম্যাটেরিয়ালের প্রপার্টি কি বলতে পারো? তোমাদের বলছিলাম আমি একটা ম্যাটেরিয়াল প্রপার্টি, একটা সেকশন প্রপার্টি, অনেকগুলো প্রপার্টি ছিল। ম্যাটেরিয়াল প্রপার্টি কি কি হইতে পারে এক্সাম্পল দিছিলাম, মানে মনে না থাকারই কথা, তবু একটু চেষ্টা করো আর কি। মনে পড়ে কারো? স্যার ব্রিক, স্টোন, চিপ এগুলো নাকি? এইগুলো ম্যাটেরিয়াল, বাট ম্যাটেরিয়াল প্রপার্টি বলতেছি আমি। সলিড মেকানিক্স ল্যাবও পড়ছো, ক্লাসও পড়াইছি আমি। ম্যাটেরিয়াল প্রপার্টি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, মানে স্ট্রেস ভার্সেস স্ট্রেন রেশিও, নরমাল স্ট্রেস ভার্সেস নরমাল স্ট্রেন। নরমাল মানে হচ্ছে লেন্থের সাথে যেটা প্যারালালি থাকবে অথবা ক্রস সেকশনের সাথে যেটা পারপেন্ডিকুলারলি থাকবে। এগুলো বলছিলাম আর কি, এই জন্যই বলতেছিলাম। তাহলে আমি আপাতত বলতেছি, যেহেতু কম্পোজিট বিমটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে আমাদের অবশ্যই ম্যাটেরিয়াল প্রপার্টি নিয়ে কাজ করতে হবে। এবং সেই ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে ইম্পর্টেন্ট একটা প্রপার্টি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে? জি স্যার। এখন এই মডুলাস অফ ইলাস্টিসিটি নিয়েই আমাদের কাজ করতে হবে। যেমন দেখো, আমি যে ছবিটা দেখাচ্ছি সেখানে দেখো, প্রথম যে বিমটার ছবি দেওয়া আছে এক্সাম্পল 1 হিসেবে, সেই বিমটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বলো দেখি? দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, একটা হচ্ছে স্টিল আর একটা হচ্ছে ব্রাস। লেখা আছে মনে হয় ছবিতে, একটু দেখলেই দেখতে পারবো। এটা স্টিল তো, উপরেরটা তো স্টিল, জি স্যার। এটা হচ্ছে ব্রাস। ঠিক আছে? জি স্যার। দুইটা এখানে গ্লু দিয়ে বা ওয়েল্ডিং করে অথবা প্যারেক দিয়ে অনেক ভাবেই এটা জয়েন্ট দেয়া যায়। জয়েনিং নিয়ে তোমাদের অলরেডি একটা চ্যাপ্টার আছে, এটা আমি লাস্টের দিকে পড়াবো। ঠিক আছে? তো অলরেডি এই দুই ধরনের মেম্বার দিয়ে তৈরি, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা কম্পোজিট বিম। আর আরেকটা দেখো, যেটা এক্সাম্পল 2 তে আছে, সেটাতে দেখো তোমরা অলরেডি ড্রয়িং এ কিছুটা পড়ছো। এটা হচ্ছে বিমের ক্রস সেকশনে তোমরা কয়েকটা সার্কুলার অংশ দেখতেছো, সেগুলোকে কি বলে মনে আছে? ড্রয়িং এ পড়ে আসছিলাম। এই এক্সাম্পল 1 এ এই বিমটাতে দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। বটম পোর্শনটা ব্রাসের, যেটার একটু কালার অন্য টাইপের, আর উপরে একটা ব্ল্যাকিশ কালার আছে, সেটা হচ্ছে স্টিলের। এই দুইটাকে গ্লু দিয়ে বলো বা ওয়েল্ডিং করে বলো, আটকাই দিয়ে বিমটা তৈরি করা হয়েছে। তাহলে বিমটা কিন্তু একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় নাই, এখানে দুইটা ম্যাটেরিয়াল ইউজ হয়েছে। সেই দুইটা ম্যাটেরিয়াল কি কি? একটা হচ্ছে ব্রাস আর একটা হচ্ছে স্টিল। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এক্সাম্পল 1 ক্লিয়ার সবার? তাহলে জি স্যার। এক্সাম্পল 1টা কোন ধরনের বিম? কম্পোজিট বিম। কম্পোজিট। অবশ্যই কম্পোজিট বিম। এবার আসি এক্সাম্পল 2 তে। পাশেই আরেকটা ছবি আছে, সেটা হচ্ছে এক্সাম্পল 2। সেটাতে দেখো, এটা একটা কনক্রিটের বিম। কনক্রিটের বিমে কি শুধু কনক্রিট থাকে? তোমরা কিন্তু ড্রয়িং এ কিছুটা পড়ছিলা। আমরা রিইনফোর্সমেন্ট থাকে। রেইনফোর্সমেন্ট, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং শব্দে রেইনফোর্সমেন্টই বলি, সেটাই আমি শুনতে চাচ্ছিলাম তোমাদের মনে আছে কিনা। আমি ফার্স্টে বলতাম স্টিল রড, পরে তোমাদের জিজ্ঞেস করতাম এই স্টিল রডকে আমরা ইঞ্জিনিয়ারিং শব্দে বলি রেইনফোর্সমেন্ট। তাহলে এখানে আমাদের কনক্রিটও ইউজ করা হয়েছে এবং মাইল্ড স্টিলের কিছু রেইনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে। মাইল্ড স্টিল কেন বলতেছি? মাইল্ড স্টিলের রেইনফোর্সমেন্টের টেস্টটা কিন্তু আমরা অলরেডি এসএম ল্যাবে করছি মনে হয়। এসএম ল্যাবে করছি না আমরা মাইল্ড স্টিলের টেনশন টেস্ট? জি স্যার। তো পিলারে ইউজ করা হয়। বুঝি না, কি বললা? কনক্রিট? স্যার রিইনফোর্সমেন্ট তো রড, কংক্রিট তো পিলারে ইউজ করা হয়। রেইনফোর্সমেন্টও পিলারে ইউজ করা হয়। তোমরা তো এখনো ডিজাইন পড়ো নাই, ডিজাইন পড়লে দেখতে পারবা ওয়ালে ছাড়া আর সব জায়গায় রেইনফোর্সমেন্ট ইউজ করা হয়। স্ল্যাবে ইউজ করা হয়,
তারপরে কলামে ইউজ করা হয়, কলাম বিম বিমে ইউজ করা হয়, তারপর হচ্ছে শিয়ার ওয়ালে ইউজ করা হয়। শিয়ার ওয়াল মানে ওই লিফটের চারপাশে যে কোডটা থাকে, লিফট কোড যেটা, ঠিক আছে, ওইটা তো ইউজ করা হয়। তারপরে স্টিয়ারে ইউজ করা হয়। রেইনফোর্সমেন্ট কিন্তু সব জায়গায় ইউজ করা হয়। কেন ইউজ করা হয় বলতে পারবা? তার যে স্ট্রেংথ বেশি পাওয়ার জন্য। আরেকটা জিনিস আছে, তোমরা অলরেডি ম্যাটেরিয়ালসে স্যার পড়ছো, সিমেন্ট স্যার শুধু বেন্ড যাতে কম্প্রেশন না নিতে হয়, পারে স্যার, বেন্ড সিমেন্ট কংক্রিট না, কনক্রিট। কংক্রিট কনক্রিট শুধু কম্প্রেশন নিতে পারে, কম্প্রেশন নিতে টেনশন পারে, নিতে পারে না, টেনশন নিতে পারে না। ভালো। এই টেনশন নেওয়ার টেনশনের জন্য কারণে। স্টিলটা ইউজ করা জি হয়। স্যার। এটা সম্বন্ধে তোমাদের ম্যাটেরিয়ালস অলরেডি আলোচনা করছে আমি যতদূর জানি। জি স্যার। তাহলে এটাও ওয়ান টাইপস অফ কম্পোজিট বিম, তবে এই কম্পোজিট বিমটা কনক্রিট বিম বলা হইলেও আসলে কিন্তু এখানে শুধু কনক্রিট ইউজ করা হয় নাই, এখানে কিন্তু মাইনর পরিমাণ স্টিলও ইউজ করা হয়। স্টিল মানে আমি বুঝাচ্ছি কোনটাকে, রেইনফোর্সমেন্ট যেটা বলি আমরা সেটা, ঠিক আছে? হ্যালো, স্যার। জি স্যার। জি স্যার এক্সাম্পল 2 কে কি ক্লিয়ার আছে তোমাদের এখন? জি জি স্যার। স্যার। এখন আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই স্টিল কনক্রিটের যেটা আমি বললাম, রেইনফোর্সমেন্ট থাকে, কনক্রিট থাকে, জিনিসটা এভাবে করে থাকে। এখানে কনক্রিটটা ট্রান্সপারেন্ট করা হয়েছে যাতে ভিতরের স্টিল গুলো দেখা যায়। স্টিল কিন্তু দুই জাতীয় স্টিল থাকে, কিছুগুলো লেন্থ বরাবর লম্বালম্বি ভাবে থাকে, আর কিছু সার্কুলার ওয়েতে পেঁচাই দেয়া হয়। দুই জাতীয় রেইনফোর্সমেন্ট থাকে। এখানে লম্বালম্বি গুলোকে রেড কালারের দেখানো হয়েছে, যেগুলো পেঁচানো সেগুলোকে একটু ব্ল্যাকিশ কালারে দেখানো হয়েছে। দেখতেছো কিনা একটু বলবা তোমরা? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে এই জিনিসটাই হচ্ছে যে আসলে কনক্রিট স্টিল বিমটা। এইটা সম্বন্ধে ডিটেলস তোমরা, ডিজাইন কত, রেইনফোর্সমেন্ট নিচে কেন চারটা দিল, উপরে কেন চারটা দিল, মানে লাল কালারের নিচে কেন চারটা, উপরে কেন চারটা, তারপরে হচ্ছে পেঁচানো গুলো কত ডিস্টেন্স পরে পরে দিছে, এগুলো ডিজাইন তোমরা ডিটেলস 3-1 উঠার পরে থিওরি কোর্সও পাবা, সেশনাল কোর্সও পাবা। স্যার পেঁচানো ঝুড়িগুলোকে স্টিল করে না? সেগুলো স্টিল, এগুলো হচ্ছে শিয়ার রেইনফোর্সমেন্ট। আর লাল কালারের গুলো হচ্ছে মানে মোমেন্টের জন্য রেইনফোর্সমেন্ট বা ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট বলে। মোমেন্টের জন্য রেইনফোর্সমেন্ট বা ফ্লেক্সারাল রেইনফোর্সমেন্ট, এগুলো সম্বন্ধে ডিটেলস পরে জানতে পারবা, এগুলো এখন তেমন কনসার্ন না। তবে এই ছবিটা তোমরা দেখলে রিয়েল লাইফের সাথে মিলাইতে পারবা, কারণ রিয়েলিতে অনেকে কাস্টিং টাস্টিং যখন হয় তখন তো অনেকে দেখছো, দেখলে একটু মিলাইতে পারবা আর কি, সেজন্যই আমি এটা একটু দেখাইলাম আর কি তোমাদের। তাহলে এইটাও কিন্তু ওয়ান টাইপস অফ কম্পোজিট বিম, কারণ এখানে স্টিলও ইউজ করা হয়েছে আবার কনক্রিটও ইউজ করা হয়েছে। এইবার হচ্ছে আগে আমরা যে বিমের বেন্ডিং এর অ্যানালাইসিস করছিলাম, হ্যালো শোনা যায়? এই সরি, পেজ নাম্বার 4-এ আসলাম। পেজ নাম্বার 4-এ কম্পোজিট বিমকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে সেই স্টেপটা শর্টকাটে দেয়া আছে। কম্পোজিট বিমকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে সেই জিনিসটা একটু শর্টকাটে দেয়া আছে। আমরা অলরেডি হোমোজিনিয়াস বিম কিন্তু ডিজাইন করে আসছিলাম। হোমোজিনিয়াস মানে একই টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটা উপর আমরা পরীক্ষা দিছিলাম, এবং ফর্মুলাটা ছিল my/i, মানে নরমাল স্ট্রেস ইজ ইকুয়াল টু ছিল my/i। সেখানে নরমাল স্ট্রেস মনে আছে? এই তোমাদের এখানে করে ফর্মুলাটা একটু লেখা আছে, এই টাইপের একটা ফর্মুলা ছিল, মনে আছে? জি স্যার। জি স্যার। my/i, যেখানে এই সিগমাটা হচ্ছে নরমাল স্ট্রেস, যেটা বেন্ডিং এর কারণে তৈরি হয়। বেন্ডিং স্ট্রেসও বলা হয় অথবা ফ্লেক্সারাল স্ট্রেসও বলা হয়, সিগমা দিয়ে প্রকাশ করা হয়। আর শিয়ার স্ট্রেসকে কি দিয়ে প্রকাশ করা হয়? টাউ দিয়ে প্রকাশ করা হয়েছিল। এখন আমাদের শিয়ার স্ট্রেস লাগতেছে না, সেজন্যই আমি কথা বলবো না সেটা সম্বন্ধে। তো আপাতত লাগতেছে আমাদের নরমাল স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসকে কি দিয়ে প্রকাশ করা হয় জানছিলাম আমরা, সিগমা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এই সিগমাটা আর জি কি স্যার। সবাই চিনতেছে, মনে আছে কিনা একটু দেখলেই মনে পড়তে পারে হয়তো। এই সিগমাটা দিয়ে প্রকাশ করা জি হয়, স্যার। এবং সিগমার ফর্মুলাটা ছিল my/i, এবং ম্যাক্সিমাম ডিস্টেন্সের জন্য mc/i ইউজ করা হয়েছিল। mcও ইউজ করা হয়েছিল, myও ইউজ করা হয়েছিল, মনে আছে? জি স্যার। জি স্যার। এখানে mটা কি ছিল?
এম ছিল বেন্ডিং মোমেন্টের ভ্যালু, যে জায়গায় আমাদের বের করতে হবে সেই জায়গার বেন্ডিং মোমেন্টের ভ্যালু, আর ওয়াই ছিল নিউট্রাল এক্সিস থেকে ডিস্টেন্সটা, যে পয়েন্টে বের করতে চাচ্ছি সেই পয়েন্টে ডিস্টেন্স নিউট্রাল এক্সিস থেকে। এখন নিউট্রাল এক্সিস কিভাবে বের করতে হয়, নিউট্রাল এক্সিস বের করার জন্য কি লাগে বলছিলাম, মনে আছে কিনা একটু বলবা, নাইলে আমি আবার বলবো। স্যার ইয়ে সেন্ট্রয়েড, তারপর স্যার সেন্ট্রয়েড লাগে, সেন্ট্রয়েড লাগবে, এবং এই সেন্ট্রয়েডটা দিয়েই আমাদের নিউট্রাল এক্সিসটা যাবে, এবং সেই নিউট্রাল এক্সিসের সাপেক্ষেই আমরা আরেকটা জিনিস বের করছিলাম, সেটার নাম কি? মোমেন্ট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, Inertia. মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছিলাম। তাহলে এই সিগমা ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই হচ্ছে, এম হচ্ছে মোমেন্ট, ওয়াই হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে ডিস্টেন্স, আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এখানে এন একটা জিনিস নতুন পাচ্ছি আমরা। এই এনটা কি জিনিস আমি একটু প্রথম থেকে স্টেপ গুলো বলি। স্টেপ ওয়ানটা পড়তেছি আমি। স্টেপ ওয়ানে কি লেখা আছে? স্টেপ ওয়ান কিন্তু উপরে, দেখতেছো কিনা দেখো তোমরা। Yes, sir. We need to transform the section into a section that represent a section that made up homogeneous। মানে হচ্ছে আমরা তো একাধিক টাইপের ম্যাটেরিয়াল দিয়ে ওইটা তৈরি করা ছিল কম্পোজিট বিমটা, ঠিক আছে? কম্পোজিট বিমটা একাধিক টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা ছিল, আমাদেরকে সেই একাধিক টাইপের ম্যাটেরিয়াল গুলো একই টাইপের ম্যাটেরিয়ালে ট্রান্সফর্ম করে নিয়ে যাইতে হবে। বুঝতেছো কিনা দেখো, আমি আবার বলতেছি, আমাদের যে বিমটা সেটা কিন্তু ধরো দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে কি এটা কম্পোজিট বিম হবে নাকি হবে না? স্যার দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হলে তো কম্পোজিট বিম হয়। অবশ্যই কম্পোজিট বিম। তাহলে এই দুইটা ম্যাটেরিয়ালকে আমরা যে কোনো এক ধরনের ম্যাটেরিয়ালে নিয়ে যাব। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, একটা বিম হচ্ছে স্টিল দিয়ে তৈরি এবং ব্রাশ দিয়ে তৈরি, মানে দুইটার কম্বিনেশনে তৈরি। তাহলে আমরা যে কোনো এক টাইপের ম্যাটেরিয়ালে নিয়ে যাব, মানে হয়তো আমরা সব দুইটা ম্যাটেরিয়ালকে স্টিলে নিয়ে যাব, অথবা দুইটা ম্যাটেরিয়ালকেই কিসে নিয়ে যাব, ব্রাশে নিয়ে যাব। বুঝতেছো? জি স্যার। Yes, sir. মানে দুইটা ম্যাটেরিয়াল আলাদা আলাদা ছিল, আমরা দুইটা ম্যাটেরিয়ালকে যে কোনো একটা কমন ম্যাটেরিয়ালে নিয়ে যাব, এটাকে ট্রান্সফর্ম করে নিতে হবে আর কি। এখন ট্রান্সফর্ম করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে এন দিয়ে গুণ দিতে হবে, এবং সেই এনটা হচ্ছে এই মডুলার রেশিও। এই মডুলার রেশিও হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটির রেশিও। মানে দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না, ম্যাটেরিয়াল ওয়ান কে যদি ম্যাটেরিয়াল টু তে ট্রান্সফার করো, তাহলে ম্যাটেরিয়াল ওয়ান কে যদি ম্যাটেরিয়াল টু তে ট্রান্সফার করো, তাহলে ওয়ানটা থাকবে উপরে, টুটা থাকবে নিচে। বুঝতেছো কিনা দেখো। মডুলার রেশিও বের করার জন্য তুমি যদি স্টিলকে ব্রাশে নিয়ে যাও, তাহলে স্টিলেরটা কোথায় থাকবে? অবশ্যই উপরে থাকবে, আর ব্রাশেরটা নিচে থাকবে। সবাই ক্লিয়ার কিনা দেখো। মানে স্টিলে নিতে চাইলে স্টিলকে উপরে রাখতে হবে। ক্লিয়ার কিনা দেখো, এন এর ভ্যালুটা বের করা, তারপরে আমি এন এর ভ্যালুটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা বলতেছে। স্যার একটু আবার বলবেন স্যার? আচ্ছা আমি আবার বলতেছি, মডুলার রেশিও হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটির রেশিও। মানে দুইটা ম্যাটেরিয়াল দিয়ে যদি বিমটা তৈরি হয়, তাহলে দুইটা ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটির রেশিও আমাদের বের করতে হবে। এখন তোমার ধরো বিমটা স্টিল দিয়েও তৈরি, ব্রাশ দিয়েও তৈরি, তাহলে কোনটাকে তুমি উপরে রাখবা? তুমি যদি ব্রাশে নিয়ে যাও দুইটা ম্যাটেরিয়ালকে, তাহলে উপরে রাখবা কোনটাকে? যেটাকে ট্রান্সফর্ম করবো ওটা উপরে থাকবে। যেটাকে ট্রান্সফর্ম করবা সেটা উপরে থাকবে, যেটাতে ট্রান্সফর্ম করতেছো সেটা থাকবে নিচে। মানে আমি স্টিলকে ব্রাশে নিয়ে যাচ্ছি, তাহলে ব্রাশ থাকবে নিচে, স্টিল থাকবে উপরে। মানে যেটাতে ট্রান্সফর্ম করতেছে, আলটিমেটলি আমরা কিন্তু ব্রাশে নিয়ে যাচ্ছি সবগুলোকে, তাহলে ব্রাশ থাকবে নিচে। আর স্টিলকে ট্রান্সফার করতেছে, তাহলে স্টিল থাকবে উপর। আমি কিন্তু একটা না অনেকগুলো অঙ্ক করে দিয়ে আছে, সেগুলো দেখলে তোমরা আরো ডিটেলস বুঝবে। আমি স্টেপটা আগে বলতেছি আর কি। তোমরা যদি এখনো কোনো কনফিউশন থাকে, আমি যখন আবার অঙ্কগুলো করাবো তখন আমি আবার ব্যাক করব। ঠিক আছে? আমি কিন্তু এখানে লিখে দিছি, দেখো ম্যাটেরিয়াল ওয়ানটা ট্রান্সফর্ম হবে ম্যাটেরিয়াল টু তে,
তাহলে এই 1টা কিন্তু উপরে, 2টা কিন্তু নিচে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, সেজন্যই আমি বারবার করে বলতেছি। ম্যাটেরিয়াল 1 কে যদি আমি ম্যাটেরিয়াল 2 তে নিয়ে যাই, তাহলে ম্যাটেরিয়াল 1 হবে উপরে, ম্যাটেরিয়াল 2 হবে নিচে। যে কোনো একটা মনে রাখলেই হয়, বাকিটা তো উল্টা দিকে হবে আর কি। তুমি এটা মনে রাখতে পারো, যেটা গায়েব হয়ে যাবে সেটা উপরে থাকবে। যেটাকে ট্রান্সফার করবা সেটা উপরে থাকবে, অথবা যেটাতে ট্রান্সফর্ম করবা সেটা নিচে থাকবে। যে কোনো একটা জিনিস মনে রাখলেই হয়, বাকিটা উল্টা হবে আর কি। ঠিক আছে, এই n এর ভ্যালুটা বের করলে। n এর ভ্যালুতে কার কোনো প্রবলেম থাকলে এখনো বলতে পারো। আর আমার মনে হচ্ছে সামান্য প্রবলেম থাকলো, যখন আমি একটা এক্সাম্পল দেখাবো তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে তো 2টা ম্যাটেরিয়াল ছিল, যদি 3টা বা 4টা থাকে? তাহলে করেসপন্ডিং আলাদা আলাদা ভাবে করতে হবে। আচ্ছা, যেমন ধরো আমি বলতেছি, ধরো 3টা ম্যাটেরিয়াল দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি আমি। 3টা ম্যাটেরিয়ালের এক্সাম্পল বলো দেখি কি কি দিবা, তুমি কি কি দিয়ে বিমটা তৈরি করবা। ধরো স্টিল, স্টিল, ব্রাস, অ্যালুমিনিয়াম। স্টিল, ব্রাস, অ্যালুমিনিয়াম। তুমি কোনটাতে নিতে চাচ্ছ? স্টিলকে ব্রাসে। মানে সবগুলোকেই তুমি ব্রাসে নিতে চাচ্ছ ধরো, তাহলে স্টিল বাই ব্রাস হবে। স্টিলটাকে ব্রাসে নিয়ে যাওয়ার জন্য n এর ভ্যালু হবে স্টিল বাই ব্রাস। স্টিলটা উপরে, কারণ তুমি ব্রাসে নিয়ে যাচ্ছ, ব্রাসটা নিচে। আবার অ্যালুমিনিয়ামকে কিসে নিয়ে যাবা? মানে স্যার সবকটা কি আলাদা আলাদা করে নিতে আলাদা হবে? আলাদা ভাবে করতে হবে, মানে স্টেপ বেড়ে যাবে, n এর ভ্যালু তখন 2টা আসবে। বুঝছো? n এর ভ্যালু জি তখন স্যার। 2টা আসবে। স্টিলকে ব্রাসে নিয়ে যাওয়ার জন্য n এর ভ্যালু একটা, অ্যালুমিনিয়ামকে ব্রাসে নিয়ে যাওয়ার জন্য n এর ভ্যালু আরেকটা। n এর ভ্যালুর কিন্তু কোনো লিমিটেশন নাই, 1 এর বড় হইতে হবে নাকি 1 এর ছোট হইতে হবে, যে কোনো কিছু হইতে পারে। বুঝছো কিনা দেখো এখন। আর কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারো। পরে স্যার এন এর ভ্যালু একাধিক আসলে ওই লতে কোনটা বসাবো এন এর ভ্যালু? না, n এর ভ্যালু তোমার যদি একা 3টা বা 4টা টাইপের ম্যাটেরিয়াল হয়, তাহলে কিন্তু ফর্মুলাটা 3-4 বার ইউজ হবে, প্রতিবারে এক একটা ইউজ হবে। মানে যখন তুমি স্টিল যেটার হিসাব করবা, স্টিলটা যেটা ব্রাসে গেছে, তখন যে n এর ভ্যালুটা হবে সেটা স্টিল বাই ব্রাসের n এর ভ্যালুটা। স্টিলটা উপরে ছিল, ব্রাসটা নিচে থাকবে, তখন যে nটা পাইছিল তখন সেটা ইউজ হবে। আবার যখন অ্যালুমিনিয়ামের হিসাবটা করবা, তখন অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই ব্রাসের n এর ভ্যালুটা ইউজ করতে হবে, মানে এক এক টাইমে এক একটা ইউজ হবে। তবে তোমাদের জন্য এগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়, তোমাদের পরীক্ষায় অলওয়েজ 2 টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কম্পোজিট বিমে দেওয়া হয়, একাধিক টাইপের ম্যাটেরিয়াল থাকে না আর কি। তবে থাকলেও কিভাবে করতে হবে আমি তোমাদের একটা, যদি তোমাদের বেশি দরকার হয় আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিতে পারবো। ঠিক আছে? হ্যালো, শোনা যায় না? জি স্যার শুনতেছি। জি স্যার শুনতেছি। আচ্ছা, n এর ভ্যালু 2টা ম্যাটেরিয়াল থাকলে আগে ক্লিয়ার হয় কিনা দেখো, তারপর আমরা 3টা ম্যাটেরিয়ালে যাব পরে। n এর ভ্যালু কিভাবে বের করতে হবে? যে ম্যাটেরিয়াল কে অন্য ম্যাটেরিয়ালে ট্রান্সফার করে ফেলবা, যে মানে স্টিলকে ধরো তুমি ব্রাসে ট্রান্সফার করতেছো, অথবা ধরো তুমি কনক্রিটকে স্টিলে ট্রান্সফার করতেছো, তাহলে স্টিলটা কোন জায়গায় হবে? স্টিল নিচে থাকবে। অবশ্যই স্টিল নিচে থাকবে, কনক্রিট উপরে থাকবে, কারণ কনক্রিটকে তুমি স্টিলে ট্রান্সফার করতেছো, মানে কনক্রিট উপরে থাকবে, স্টিল নিচে থাকবে। আবার যদি তুমি স্টিলকে কনক্রিটে ট্রান্সফার করো, তাহলে স্টিলটা উপরে থাকবে, কনক্রিটটা নিচে থাকবে। বুঝছো কিনা দেখো। n এর ভ্যালুটা সবার কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার এই n এর ভ্যালুটা দিয়ে আমি করব কি সেটাতে আসে, এবং n এর ভ্যালুটা দিয়ে আমাকে উইথ গুলোকে গুণ দিতে হবে। কার উইথ গুলোকে গুণ দিতে হবে বলতে পারবা? স্যার বিমের। বিমের উইথ, বিমের কোন উইথটাকে গুণ দিতে হবে? যেটা ট্রান্সফার করছো সেটা। যেমন ধরো একটা বিমের কিছু পোর্শন স্টিল দিয়ে তৈরি, কিছু পোর্শন ব্রাস দিয়ে তৈরি, তুমি কোনটাতে নিয়ে যেতে চাচ্ছ? ব্রাসে নিয়ে যেতে চাচ্ছ। ব্রাসটা তো অলরেডি ব্রাসে আছে, ওটা তার নিয়ে যাওয়ার দরকার নাই। স্টিলটাকে তুমি ব্রাসে নিয়ে যাচ্ছ, তাহলে স্টিলের উইথ গুলোকে তুমি n দিয়ে গুণ দিবা। বুঝতেছো কিনা দেখো।
স্যার আরেকবার বলেন। আমি বলতে চাচ্ছি স্টিলকে আমি ব্রাশে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? পুরা বিমটা কি স্টিল দিয়ে তৈরি ছিল নাকি কিছু দূর পোর্শন স্টিল দিয়ে তৈরি ছিল? কিছু দূর পোর্শন স্টিলের ছিল, আর কিছু দূর পোর্শন তো ব্রাশে ছিলই। ব্রাসের ছিল। পুরা বিমটাকে আমি ব্রাশে নিয়ে যাচ্ছি, তাহলে ব্রাশ থেকে ব্রাশে নিয়ে যেতে গেলে তো কোনো কিছু দিয়ে গুণ করার দরকার নাই, ওটা তো অলরেডি ব্রাশ আছেই। জি স্যার। যেটা স্টিলে আছে সেই স্টিলের উইথের ডাইমেনশন, হাইটের ডাইমেনশন না, কিন্তু উইথের জি, স্যার। ডাইমেনশন মানে যেটা হরাইজন্টাল ডাইমেনশন, সেটাকে আমাদের এন দিয়ে গুণ দিতে হবে। সেটাই দেখো এখানে লেখা আছে, এই নিউ উইথ অফ দ্য ট্রান্সফার্ড ম্যাটেরিয়াল। ট্রান্সফার্ড ম্যাটেরিয়াল মানে যেটা ট্রান্সফার্ড হইছে, যেটা ট্রান্সফার্ড হয় না সেটা না। স্টিলটা ব্রাশে ট্রান্সফার্ড হইছে, সেজন্য স্টিলটাকে গুণ দিব, এবং স্টিলের নিউ উইথটা হবে প্রিভিয়াস উইথ যেটা ছিল সেটার সঙ্গে এন দিয়ে গুণ। বুঝছো কিনা দেখো। জি স্যার। আমি যখন একটা এক্সাম্পল সহ দেখাবো তোমরা আরো ডিটেলস বুঝতে পারবে। আমি স্টেপ 1টা ডিটেলস বলি, তারপর স্টেপ 1 এর এক্সাম্পলটা আমি তোমাদের দেখাবো ডিটেলস। স্যার স্টিলটা ব্রাসে কনভার্ট হয়েছে, এই কারণে স্টিলের উইথকে এন দিয়ে গুণ করব, কিন্তু গুণ করতে হবে। এন দিয়ে গুণ করে ব্রাশে নিয়ে যাব, ঠিক আছে? জি স্যার। কিন্তু হাইটটা কি হবে? হাইটটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, হাইট কিন্তু সেমই থাকবে, উইথটাকে এন দিয়ে গুণ দিতে হবে। এই সেকেন্ড পয়েন্টটা ছিল নিউ হাইট অফ দ্য ট্রান্সফর্মড ম্যাটেরিয়াল অফ দ্য সেকশন উইল রিমেইন সেম, হাইটটা সেমই থাকবে। এসব জিনিস তোমাদের দিয়ে দেওয়া হবে, এসব ম্যাটেরিয়াল তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা একটু লাইন বাই লাইন এমনি বুঝার ট্রাই করো, ঠিক আছে? হাইটটা কিন্তু সেমই থাকবে। এখন আমি কি স্টেপ 1 এর একটা এক্সাম্পল দেখাবো তোমাদের? হ্যালো, জি স্যার। তাহলে আমি একটা এক্সাম্পলে যাচ্ছি। এই ধরো এই বিমটা, এই বিমের ক্রস সেকশনটাই কে দেয়া আছে, ক্রস সেকশনে বিমের ক্রস সেকশনে বিমের উইথটা কত দেয়া 150 মিলিমিটার, আর হাইট দেয়া কত 260 মিলিমিটার টোটাল আর কি। 260 এর ভিতরে 10 মিলিমিটার হচ্ছে স্টিল, আর 250 মিলিমিটার হচ্ছে কি দিয়ে তৈরি? উড। উড দিয়ে তৈরি। তাহলে এটা অবশ্যই কম্পোজিট বিম, বুঝতেছো ওই দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এবার আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। কনসিডার এ কম্পোজিট বিম অফ দ্য ক্রস সেকশন ডাইমেনশনস শোন ইন দ্য ফিগার 1, মানে বটমে ফিগার 1 এ দেয়া আছে। আপার পোর্শন, দি আপার পোর্শনটা হচ্ছে এই আপার পোর্শনের ডাইমেনশন কত, এখান থেকে এত দূর পর্যন্ত কত? 150। নিচেই তো লেখা আছে 150, তাই এটা 150 বলছে এবং হাইটটা 250 বলছে। আমি তোমাদেরকে আগেই বলছিলাম বিম পড়ানোর সময়, সামথিং বাই সামথিং দেয়া মানে হচ্ছে ফার্স্টে উইথটা দেয়া থাকে, পরে হাইটটা দেয়া থাকে। তাহলে এই উডের ডাইমেনশনটা কত বলো দেখি, অনলি উডের ডাইমেনশন। উইথটা কত? ফার্স্টে উইথ আসবে 150 150 by 250 বাই 250 250 into 250 কত? 150 by 250 150 into 250 ইন্টু 250, কিন্তু আমি উডের পোর্শনের কথা বলছি, আমি পুরা বিমটা বলি নাই। জি স্যার 250 250 এই সেটাই কিন্তু লেখা আছে। স্যার কথা খুব বেড়ে যাচ্ছে। কথা কারো কারো অডিওতে প্রবলেম করতেছে, তোমাদের কারো অডিওতে প্রবলেম করতেছে। এখন মনে হয় ঠিক আছে? কারো মাইক্রোফোনের সম্ভবত জি, সমস্যা স্যার। আছে। হ্যাঁ, কারো মাইক্রোফোনে মনে হয়, আমার মনে হচ্ছে ফোন তো আসছে, তো ফোন আসলে কিন্তু ইথারনেটে প্রবলেম করে। জি স্যার। আচ্ছা দেখো, দা আপার পোর্শনটা হচ্ছে 150 বাই 250 এবং সেই পার্টটা হচ্ছে উডের তৈরি, এবং সেটার মডুলাস অফ ইলাস্টিসিটি অফ উড, ইডব্লিউ মানে মডুলাস অফ ইলাস্টিসিটিকে ই দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে এটা ইডব্লিউ হচ্ছে 10 গিগাপ্যাসকেল। গিগাপ্যাসকেল মানে কিন্তু 10 টু দি পাওয়ার 9, নাকি না? গিগাপ্যাসকেল মানে 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল, আর মেগাপ্যাসকেল মানে 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল, এগুলো তো তোমরা জানোই। এবং লোয়ার পার্টটা কত? লোয়ার পার্টের মানে স্টিলের পার্টটা কত? 150 বাই কত? 150 বাই 10। এই 150 বাই 10 এটা স্টিলের তৈরি,
এবং সেটার মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 200 গিগাপাস্কেল। কোয়েশ্চেনটা বুঝছো কিনা দেখ। হ্যালো, স্যার একটু ক্লিয়ার না। মানে আমি এখন কোয়েশ্চেন না পরে বলতেছি। এইটাতে দুইটা পার্ট আছে, একটা উডের পার্ট, একটা স্টিলের পার্ট। স্টিলের পার্টের ডাইমেনশনটা কত? স্যার 150 into 10। 150 by 10। আর উডের পার্টের ডাইমেনশনটা কত? 150 by 250। এইবার উডের মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে কোশ্চেনে কত? 10 gigapascal। 10 গিগাপাস্কেল। আর স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে 200 গিগাপাস্কেল। এই এত দূরেই বলছি, কিন্তু আমি নতুন কোনো জিনিস বলিনি। এগুলো স্যার। কিন্তু জি কোশ্চেনে স্যার বুঝছি। এবার হচ্ছে এই বিমটার উপরে সাবজেক্টেড টু এ বেন্ডিং মোমেন্ট 30 কিলোনিউটন মিটার, মানে 30 কিলোনিউটন মিটার বেন্ডিং মোমেন্ট দেয়া হয়েছে বলছে অ্যারাউন্ড এ হরাইজন্টাল এক্সিস। তাহলে নিউট্রাল এক্সিসটা কোন ধরনের? হরাইজন্টাল হবে। নিউট্রাল এক্সিসটা কিন্তু সেন্ট্রয়েড দিয়ে যাবে, কিন্তু অবশ্যই এটা হরাইজন্টাল হবে, সেটা কিন্তু বলে দিছে অলরেডি। তাহলে তোমরা নিউট্রাল এক্সিস ভার্টিক্যালটা বের করলে হবে না, হরাইজন্টালটা বের করতে হবে। এবং এই হরাইজন্টাল যে নিউট্রাল এক্সিস সেটার অ্যাবাউটে যে মোমেন্টটা হচ্ছে সেই মোমেন্টের ভ্যালু, এম এর ভ্যালু দেওয়া আছে কত? 30 কিলোনিউটন মিটার। আমি তোমাদেরকে আগের চ্যাপ্টার যখন করাইছিলাম তখনও বলছি ফোর্সের ইউনিট রাখতে হবে নিউটনে আর ডিস্টেন্সের ইউনিট রাখতে হবে মিলিমিটারে। বলছিলাম, মনে আছে? ফোর্সের ইউনিট রাখতে হবে নিউটনে, ডিস্টেন্সের ইউনিট রাখতে হবে মিলিমিটারে, তখনই আমরা স্ট্রেসের ইউনিটটা মেগা প্যাসকেলে পাবো। ফোর্সের ইউনিট রাখতে বলছিলাম নিউটনে আর ডিস্টেন্সের ইউনিট রাখতে বলছিলাম মিলিমিটারে। তাহলে এই কিলো নিউটনকে তোমাদের কিন্তু নিউটনে নিয়ে যাইতে হবে। এই মোমেন্টের কিলো নিউটনটাকে নিউটনে নিতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? হ্যালো, 1000 দিয়ে গুণ করতে হবে। আবার এই মিটারটাকেও মিলিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে আরো 1000 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিতে হবে টোটাল। মানে ফার্স্টের কিলো নিউটনকে নিউটনের জন্য 10 টু দি পাওয়ার 3, আবার মিটারকে মিলিমিটারের জন্য আবার 10 টু দি পাওয়ার 3। তাহলে 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 3 হচ্ছে 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে? এইবার হচ্ছে ফার্স্ট স্টেপটা দেখে, আমি ফুল অঙ্ক দেখবো না এটার কারণ ফুল অঙ্ক আমি তোমাদের এখনো বুঝাইই নেই। ফার্স্ট স্টেপটা দেখি। এখানে আমি কোনটা থেকে কোনটাতে ট্রান্সফার করছি? স্টিল থেকে উডে ট্রান্সফার করছি। তাহলে উডেরটা কোথায় হবে, স্টিলেরটা কোথায় হবে? উডেরটা নিচে হবে, স্টিলেরটা উপরে হবে। স্টিলেরটা উপরে হবে। তাহলে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ছিল 200 গিগাপাস্কেল আর উডেরটা ছিল 10 গিগাপাস্কেল। দুইটাই কিন্তু গিগাপাস্কেল ছিল, তাহলে রেশিও করলে ক্যান্সেল আউট হয়ে যায় না? জি স্যার। তাহলে এই n এর ভ্যালুটা একটা ভ্যালু আসবে অলওয়েজ। দুইটা সেম ইউনিটে রেখে রেশিও করবা। ইউনিট যদি ভিন্ন থাকে তোমাদের কোশ্চেনে, ইউনিটটা তোমরা চেঞ্জ করে সেম ইউনিটে নিয়ে এসে তারপরে ডিভিশন করবা আর কি। তাহলে এই n এর ভ্যালু ক্লিয়ার সবার? জি স্যার। এখন এই nটা আমি অ্যাপ্লাই করব। কিসে নিয়ে গেছি? স্টিল থেকে উডে। এই ফার্স্ট পোরশনটা কিন্তু উডে অলরেডি আছে, তাহলে এটা কি ট্রান্সফার হবে? না স্যার। এটার ডাইমেনশন কত ছিল? উডের ডাইমেনশন 150 and 250। 150 বাই 250। ওইটাই কিন্তু আছে, দেখো ডান পাশের ছবিটাতে। উডের পোরশনটাতে উইডটা ছিল 150 আর হাইটটা ছিল 250। ওইটা সেমই আছে। চেঞ্জ হইছে কোনো কিছু? না স্যার। চেঞ্জ হয় না। এবার আসো স্টিলের পোরশনটা। স্টিলের পোরশনটা কিন্তু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে বলছিলাম? উইডথ নাকি হাইট? উইডথটা চেঞ্জ হবে। তাহলে দেখো এই 10 মিলিমিটার, এটা কি উইডথ নাকি হাইট? এই হাইটটা কিন্তু সেমই আছে, দেখো হাইট চেঞ্জ হয় না। উইডথটা আগে কত ছিল? 150। তাহলে কি করতে হবে এটার সঙ্গে? n গুণ দিতে হবে। n এর ভ্যালু ছিল 20, সেজন্য 20 গুণ দিয়ে আমি এখন ট্রান্সফার হয়ে গেছে। এখন কি এটা আর স্টিল আছে? না স্যার, এখন উড হয়ে গেছে, কারণ এটা ট্রান্সফার করে ফেলছে। এটাই ছিল আমাদের স্টেপ 1। এটা ক্লিয়ার কিনা দেখো। স্যার এই হাইটের বিষয়টা বুঝলাম না, হাইট আর ওয়েটের বিষয়। আমি যখন স্টেপ 1টা আলোচনা করছিলাম, এই দেখো দাঁড়াও আমি একটু আবার প্রিভিয়াস স্লাইডে যাই। এই স্টেপ 1-এ দেখো নিউ হাইট অফ দ্য ট্রান্সফার্ড সেকশন। ট্রান্সফার্ড সেকশন মানে আমরা স্টিলকে উডে নিয়ে যাচ্ছিলাম, তাহলে এই স্টিলের নতুন যে সেকশনটা তৈরি হবে সেটার হাইটটা সেমই থাকবে, এটাই বলা হয়েছে। হাইট চেঞ্জ হবে না।
এটা ছিল সেকেন্ড পয়েন্টটা। ফার্স্ট পয়েন্টটা ছিল উইথটা চেঞ্জ হবে এবং উইথটা কিভাবে চেঞ্জ হবে এন্ড দিয়ে গুণ করতে হবে। ও জি স্যার, সেটাই কিন্তু করছি আমি জি স্যার। এই এক্সাম্পলটাতে, ওইটাই কিন্তু আমি করছি। এখন এটা ছিল গিভেন সেকশন, আর এটা ট্রান্সফার করার পরে আমি ট্রান্সফর্ম সেকশন পাইলাম। গিভেন সেকশনটা ছিল দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আর ট্রান্সফর্ম সেকশনটা এখন কিন্তু দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না, পুরোটা উডের চলে গেছে এখন। তাহলে এটা কি এখন হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল হয়ে গেছে না, মানে একই টাইপের মেম্বার দিয়ে তৈরি এরকম হয়ে গেছে না? জি স্যার। এখন পুরাপুরি আগের মতো। ফার্স্টে কি বের করতে হয়? সেন্ট্রয়েড বের করতে হয়। সেন্ট্রয়েড। এই সেন্ট্রয়েড বের করলাম আমি, টপ থেকে বের এটা করছি। হাইটের সাথে গুণ হয় না কেন? এনটা হাইটের সাথে গুণ হয় না কারণ দুই দিকে গুণ করলে, দুই দিকেই যদি তুমি গুণ করো তাহলে এরিয়াটা ডাবল বেড়ে যাচ্ছে না? জি স্যার। এখন তুমি বলতে পারো আমরা উইটে গুণ না করে হাইটেও তো গুণ করতে পারতাম। জি স্যার। জি স্যার। এখন হাইটে গুণ করলে একটা প্রবলেম আছে, আমি বলি। হাইটে গুণ করলে ম্যাটেরিয়ালটা কোন দিকে এক্সটেন্ড হইতো? নিচের দিকে এক্সটেন্ড হয়ে যাইতো না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে কিন্তু আমরা যে এম ওয়াই বাই আই ইউজ করি, ওয়াইটা কোন দিকে? ওয়াইটা হাইট বরাবর না? হাইট হাইট বরাবর। বরাবর। ওয়াইটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতো। এই ওয়াইটা চেঞ্জ না করার জন্যই একমাত্র উইথ দিয়ে গুণ দেওয়া হয়। জি স্যার। এমনকি তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে আমি তো এইটাকে স্টিলকে উডে ট্রান্সফার করছি এই এক্সাম্পলটাতে। একই অঙ্ক আমি উডকে স্টিলে ট্রান্সফার করেও দেখাইছি তোমাদের, আনসার কিন্তু সেমই আসবে। স্যার এটা কি মানে যেটা ইচ্ছা সেটা করতে পারি আমি, মানে স্টিল টু অবশ্যই, উড আর অবশ্যই। উড টু স্টিল? অবশ্যই যেটা ইচ্ছা সেটা করতে পারো, তবে ওই জিনিসটা মনে রাখতে হবে তুমি যদি উডকে স্টিলে নিয়ে যাও তাহলে উডেরটা উপরে থাকবে, স্টিলেরটা নিচে থাকবে। এবং তখন কিন্তু এটা আসবে স্যার নিউট্রাল অ্যাক্সিস যদি ভার্টিক্যালি নেই তাহলেও কি ওয়েটের সাথে গুণ দিব? না, নিউট্রাল অ্যাক্সিস যদি ভার্টিক্যাল হয় তাহলে উইথ বরাবর হবে না, তাহলে হাইটের সাথে হবে। হাইট বরাবর হবে তখন। আচ্ছা। মানে নিউট্রাল অ্যাক্সিসের উপরেই মূলত। নিউট্রাল অ্যাক্সিসটা হরাইজন্টাল বলছে বলে তুমি হরাইজন্টাল ডাইমেনশনের সাথে গুণ দিচ্ছ এনটা। তাহলে দেখো এই সেন্ট্রয়েড, এই স্টেপ 1টা তো ক্লিয়ার। স্টেপ 1টা সবার ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। আমি আরো কয়েকটা एग्जांपल দেখাবো, জি, তখন স্যার। তোমরা আরো জি, স্যার। ক্লিয়ার হইতে পারবে। তাহলে স্টেপ 1 এর পরে এটা কিন্তু আগের মতো হয়ে গেল, মানে আগে আমরা যে চ্যাপ্টারটা পড়ে আসছে সেই চ্যাপ্টারের মতো হয়ে গেল। তাহলে এটা কি হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক কিনা দেখো তো ট্রান্সফর্মড সেকশনটা। হরাইজন্টাল জি স্যার। না না না, এটা হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। Symmetric. ভার্টিক্যালি সিমেট্রিক। ভার্টিক্যাল সিমেট্রিক, হরাইজন্টাল সিমেট্রিক কিন্তু না। সেই কারণে কিন্তু আমাদের ফার্স্টে সেন্ট্রয়েড বের করতে হবে। যদি সিমেট্রিক দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেটা আমি একটা ম্যাটেরিয়ালে নিয়ে গেলাম, এটা হচ্ছে আমার স্টেপ 1। স্টেপ 1 এর পরে দেখ আমি ক্রস সেকশনটা দেখি, ট্রান্সফর্মড সেকশনটা। ট্রান্সফর্মড সেকশনটাকে হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক কি না। যদি সিমেট্রিক হয় তাহলে কিন্তু আমাদের সেন্ট্রয়েড বের করার দরকার হবে না, দেখেই আমরা বুঝতে পারবো সেন্ট্রয়েডটা মাঝখানে হবে। কিন্তু এখন যে ট্রান্সফর্মড সেকশনটা পাইছি আমরা, সেটা কিন্তু সিমেট্রিক না হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? সেন্ট্রয়েড বের করতে হবে। এই জিনিসগুলোই আমরা আগের চ্যাপ্টারও জেনে আসছিলাম, আমি আবার রিভিউ করলাম আর কি। এখন ক্লিয়ার কিনা দেখো। হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের ট্রান্সফর্মড সেকশনটা সিমেট্রিক না, সেজন্য আমাদের সেন্ট্রয়েড বের করতে হবে। জি স্যার। এবার সেন্ট্রয়েড চাইলে টপ থেকেও বের করা যায়, বটম থেকেও বের করা যায়। সেন্ট্রয়েড চাইলে আমরা টপ থেকেও বের করতে পারি, চাইলে আমরা বটম থেকেও বের করতে পারি, সেটা তো জানি আমরা। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমি এখানে বের করছি টপ থেকে। দেখো এই প্রথমে টপ লেখা আছে, ফ্রম টপ থেকে বের করতেছি। মানে টপের এই এরিয়াটা বল, উডের এই এরিয়াটা
150 ইন্টু 150 ইন্টু 250, আর উপর থেকে এটা সেন্ট্রয়েড কত ডিস্টেন্স দূরে? 125। 125 250 ডিভাইডেড বাই 2 আর কি। জি স্যার। সেটাই লিখছি 150 ইন্টু 250 ইন্টু 125। এতদূর ক্লিয়ার? জি স্যার এবার পরেরটাতে যাচ্ছে। পরেরটাতে এরিয়া হচ্ছে 3000 ইন্টু 10, এটা হচ্ছে এরিয়া। আর সেন্ট্রয়েডের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে কত? 5 এখান থেকে 5, আর একদম উপর থেকে 255। 255। আর ব্র্যাকেটের মধ্যে যেগুলো রাখছে সেগুলো তো এরিয়া, এরিয়া গুলো যোগ করে দিই। হয়ে গেছে না? আমরা টপ থেকে যে ডিস্টেন্সটা পাবো সেন্ট্রয়েডের ডিস্টেন্স। জি স্যার। তাহলে বটমটা কিভাবে পাবা? 260 থেকে টপটা বাদ দিয়ে দিলে 260 থেকে ওটা বাদ দিলে হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এইবার আমাদের কি বের করতে হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। কোন এক্সিসের সাপেক্ষে? সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে। তো তোমাদের আমি কিন্তু একটা শর্টকাট ওয়ে ক্লাস চলাকালীন সময়ে দেখাইছিলাম। সেন্ট্রয়েড বের করার সময় যদি তোমরা উইথটা আগে লিখো, দেখো এখানে 150টা কি উইথ নাকি হাইট? উইথ। আর এখানে 3000টা কি উইথ নাকি হাইট? উইথ। উইথ গুলো যদি আগে লিখো, তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সময় এই ছবিটা না দেখেই বের করতে পারবা বলছিলাম। আমরা সেই লজিকটা ইউজ করি। প্রথমটা ইনটু সেকেন্ডটা কিউব ডিভাইডেড বাই 12। দেখো এই প্রথমটা ইনটু সেকেন্ডটা কিউব, সেকেন্ডটা মানে 250। ঠিক আছে? আমি বলতে চাচ্ছি, আমি এখানে যখন সেন্ট্রয়েড বের করছিলাম তখন তো উইথ আগে লিখছিলাম, আবার আনস্টেবল হয়ে গেছে একটু। উইথটা আগে লিখছিলাম, এটা কি সবাই বুঝছিল? মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে উইথ ইনটু হাইট কিউব ডিভাইডেড বাই 12 হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো 150 ইনটু 250 কিউব ডিভাইডেড বাই 12, এটা প্রথমটার জন্য। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে bs কিউব বাই 12 প্লাস ad স্কয়ার ছিল না? জি স্যার। জি স্যার। কত হচ্ছে এই ব্র্যাকেটেরটা সেম জিনিস বসায় দিছি। d স্কয়ার কত? 125 মাইনাস কত? এইটা 182.7 হোল স্কয়ার। জি স্যার তাহলে প্রথমটার জন্য চলে গেছে। এবার পরেরটার জন্য আমরা একইভাবে মিলে কিনে দেখি। প্রথমটা ইনটু পরেরটা কিউব ডিভাইডেড বাই 12। দেখো 3000 ইনটু 10 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস কত? এরিয়া, এরিয়া লিখলাম। মাইনাস হবে কত? ইনটু কত? কত হওয়া উচিত বলো দেখি আমাদের লজিকে? আগেরটা তো হয়েছে 125 মাইনাস 182.78, এটাতে কত হবে? সেম লজিক ইউজ করে বলতে পারো কিনা দেখো। 255 মাইনাস 182.78। সেম জিনিসই 255 মাইনাস 182.78। তার মানে আমি বলতে চাচ্ছি এই বটম পোরশনটা তোমাদের লাগতেছেই না, বটমের সেন্ট্রয়েডাল ডিসটেন্সটা। তবুও আমি বের করে রাখছি, আমার পরবর্তীতে লাগবে, সেজন্য কিছুক্ষণ পরেই আমার লাগবে। সবাই ক্লিয়ার কিনা দেখো এটা? জি স্যার ক্লিয়ার। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনিসটা আমি একটু চেঞ্জ করে দিই, এখনই কারেকশন করে দিই। তোমরা অনলাইনে থাইকো, দেখতেছো? জি স্যার। এটা হবে কত? 255 মাইনাস কত? 182.78। সেম আনসার এই আসবে। তোমরা মনে হয় এভাবে থাকলে ভালো বুঝবা, নাকি আগেরটাই থাকবে? আচ্ছা এটাই থাক। স্যার এটাই থাক। জি স্যার এইটাই। তাহলে সেই হিসেবে আমরা কি করলাম? আই এর ভ্যালুটা বের করলাম। ঠিক আছে? আমাদের কিন্তু 80% কাজ শেষ। এরপরের জিনিসটা হচ্ছে এটাতে আসি, মোমেন্টের ভ্যালুটা আমাদের কত দেয়া ছিল? 30 কিলোনিউটন মিটার। মিটার। কিলোনিউটনকে নিউটনে নিয়ে যাইতে হবে আর মিটারকে মিলিমিটারে নিয়ে যাইতে হবে, সেজন্য 10⁶ দিয়ে গুণ হবে, সেটা বলছি তোমাদের আগেই।
মানে কিলো নিউটনকে নিউটনে নিয়ে যাওয়ার জন্য 10⁻³ আর মিটারকে মিলিমিটারে নিয়ে যাওয়ার জন্য আবার 10⁻³, তাহলে টোটাল হচ্ছে 10⁻6। তাহলে এই মোমেন্টের ভ্যালু হচ্ছে 30 × 10⁻6 নিউটন মিলিমিটার। এখন আমাকে বলো এই ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি? ডান পাশে ছবিটা আছে। এখন কিন্তু স্টিল নাই এখানে। স্টিলটা ছিল কোন জায়গায়, উপরে নাকি নিচে? যেটাতে এই ট্রান্সফর্মড সেকশনটা লেখা আছে, এই টিআর শব্দটা যেখানে লেখা আছে, এটার মানে হচ্ছে এটা আমি উড আগে ছিল না, পরে আমি উডে নিয়ে আসছি। জি স্যার। এই দুইটাই কিন্তু উড, কিন্তু দুইটার মধ্যে আমি দুই ধরনের করে লিখছি। একটা লিখছি শুধু উড, আর একটা লিখছি উড ব্র্যাকেটের মধ্যে টিআর, মানে ট্রান্সফর্মড হয়ে এটা উডে আসছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আগে স্টিল ছিল। এখন স্টিলের জন্য আমাদের স্ট্রেস বের করতে বলছে এবং উডের জন্য স্ট্রেস বের করতে বলছে। এখন আমি একটা জিনিস তোমাদের বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই স্টিলের যখন স্ট্রেস বের করবো, এখানে কি স্টিল আছে আদৌ? স্যার আপনার কথা ডাবল আসতেছে। আমি আমার কথা ডাবল শুনতেছি, তোমাদের মনে হয় মাইক্রোফোনে ঝামেলা করতেছে। হ্যালো, কি হইলো? এখন তোমাদের মাইক্রোফোন একটু মিউট রাখবা, একটু মিউট রেখে রেখে দেখো তো আমার কথা ডাবল আসতেছে কিনা। তোমাদের কারো মাইক্রোফোনে মনে হয় ঝামেলা করতেছে। এখন কিন্তু আমি ডাবল শুনতেছি না, এতক্ষণ আমি আমার কথাই ডাবল শুনতেছিলাম। জি স্যার, ঠিক হয়েছে। জি স্যার এখন ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই ক্রস সেকশনটাতে এখন কিন্তু স্টিল নাই। হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। এই ক্রস সেকশনটাতে এখন কিন্তু স্টিল নাই, এখন আছে শুধু উড। উডের মেম্বার ছাড়া কোনো স্টিলই নাই, কিন্তু আমাদের স্টিলের স্ট্রেসও বের করতে হবে, উডের স্ট্রেসও বের করতে হবে। এখন স্টিল ছিল কোন জায়গায়? এই জায়গাটাতে স্টিলটা আগে ছিল, এখন কিন্তু নাই। এখন সেই স্টিলের পজিশনটাতে MC/I করতে গেলে সি এর ভ্যালুটা কত হবে বলো দেখি। এই স্টিলের পোর্শনটাতে, স্টিলটা তো নিচে ছিল, স্টিলটা নিচে ছিল, এটা কি বুঝতেছো সবাই? জি স্যার। জি স্যার। তাহলে স্টিলটা নিচে থাকলে ওই সেন্ট্রয়েডাল ডিসটেন্স নিচেরটা আমাদের নিতে হবে। সি এর ভ্যালু হবে 77.22, এটা মানে ওই সেন্ট্রয়েড যে বটম বের করছিলাম ওইটাই। আর সেন্ট্রয়েড টপ বের করছিলাম কত? 182.78 না? জি স্যার। স্যার ওই জিনিসটা। 184 কত? 182.78 ছিল, আর বটম থেকে ছিল 77.22। এটাই 77.22 আর কি। এটা নিউট্রাল এক্সিস আমাদের মাঝখানে। স্যার কেউ হয়তো হেডফোন ছাড়া ব্যবহার করতেছে, এর জন্য সাউন্ড রিপোর্ট হচ্ছে। দুইজনের মাইক আনমিউট করা ছিল, যার কারণে কথা বারবার ইকো হইতেছে। হ্যাঁ, আনিকা সম্ভবত। সবাই মাইকটা মিউট করে রাখে, স্যার খালি কথা বলুন, তাহলে আর কারো ঠিক হবে না, আবার আমি কথা বললে তোমরা রেসপন্স না দিলে তো বুঝবো না আমি তোমরা বুঝতেছো কিনা, মানে দুইটাই আসলে প্রবলেমেটিক। আর আমরা আনমিউট করে রেসপন্স করলেই তো এটা হয়, কিন্তু টাইম লাগতেছে না। আর জি স্যার তাই তো করতেছি। কিন্তু অনেকে মনে হয় অলওয়েজ অন রাখতেছো, সেজন্যই প্রবলেম হচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন আমি আবার বলি, সেটা হচ্ছে আই এর ভ্যালু পর্যন্ত তো বের করছি। এটা পুরোটা হচ্ছে ট্রান্সফর্মড সেকশন। এটার স্টিলটা কিন্তু বটম পোর্শনে ছিল, যে উড টিআর যেটা লেখা সেই পোর্শনে কিন্তু স্টিলটা ছিল। তাহলে স্টিলটা যেহেতু বটম পোর্শনে ছিল, স্টিলের স্ট্রেস বের করার সময় আমাদের সি এর ভ্যালু ইউজ করতে হবে বটমেরটা, মানে 77.22 মিলিমিটার। এইটাই হবে সি এর ভ্যালুটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা নতুন না পুরানোই ফর্মুলাটা জানি কি, সিগমা ইজ ইকুয়াল টু MC/I। এখানে সিগমাটা দিচ্ছি, সিগমা এস দিয়ে বুঝাইছি স্টিলের স্ট্রেস বের করতেছি,
আর কোন ধরনের স্ট্রেস? ম্যাক্সিমাম স্ট্রেসটা বের করতেছি। ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে গেলে সি এর ভ্যালুটাও ম্যাক্সিমামটা নিতে হবে, মানে ওয়াই না লিখে সি লিখতে হবে। এগুলো আমরা প্রমাণের সময় একটু দেখছিলাম। তো আমি আবার বলি, নর্মালি ফর্মুলাটা ছিল এম ওয়াই ডিভাইডেড বাই আই, কিন্তু যখন আমরা ম্যাক্সিমাম স্ট্রেসে যাব তখন লিখতে হবে এম সি ডিভাইডেড বাই আই। এখন সেই হিসেবে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে এম সি ডিভাইডেড বাই আই। এম এর ভ্যালুটা ছিল 30 ইন্টু 10⁶, আমি বসাইলাম। আর সি এর ভ্যালুটা যেহেতু স্টিলেরটা বের করতেছি, স্টিলের জন্য সি এর ভ্যালু হবে 77.22, সেটা বসাইলাম। আর আই এর ভ্যালু আগের পেজেই বের করে স্যার আসছি। ওয়াই এর বদলে সিটা বসাবো কেন, ওটা বুঝলাম না। ওয়াই এর বদলে সি হয় ম্যাক্সিমাম বের করতে গেলে, কারণ ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটাই কিন্তু সি বল। যেমন ওয়াই এর ভ্যালু কিন্তু 2ও হইতে পারে, 3ও হইতে পারে, 4ও হইতে পারে, 6ও হইতে পারে। 6 এর পরে ধরো আর কিছু হইতে জি পারে না। স্যার। তাহলে সি মানে হচ্ছে 6, মানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু। জি স্যার। এবং বুঝতেছো এই ওয়াই এর ভ্যালু যত বেশি হবে স্ট্রেস এর ভ্যালু তত বেশি হবে না, কারণ ওয়াই এর সাথে তো সমানুপাতিক। স্ট্রেস ইজ ইকুয়াল টু এম ওয়াই ডিভাইডেড বাই আই। ওয়াই এর ভ্যালু যত বাড়বে স্ট্রেস এর ভ্যালু তত বাড়বে। যেহেতু আমি ম্যাক্সিমাম স্ট্রেস বের করতেছি, তাহলে ওয়াই এর ভ্যালুটাও ম্যাক্সিমাম ভ্যালুটাই বসাইতে হবে। ম্যাক্সিমাম ভ্যালু, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুকেই তো আমরা বলতেছি সি, মানে আলাদা একটা অ্যালফাবেট দিয়ে এক্সপ্রেস করতেছি আমি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন এই এম এর ভ্যালুটা হচ্ছে ওই যেটা গিভেন ছিল, একটু ইউনিট ট্রান্সফার করে পাইলাম 30 ইন্টু 10⁶, সেটা বসাইলাম। সি এর ভ্যালু বটমেরটা বসাইছি, কারণ স্টিলটা বটমে ছিল, মানে ট্রান্সফার হয়ে এখন উঠে আসছে। তারপরে আই এর ভ্যালুটা আগে বের স্যার করা। একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এখানে কি কম্প্রেসিভ স্ট্রেস বের করতে বলতে পারে না, মানে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস বা ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস? আসতেছি আমি এগুলো নিয়ে আসবো, আসতেছে, জি স্যার। আরো আসতেছে। তারপরে আসতেছে, দেখো এম সি ওভার আই ভ্যালুগুলো বসাইলাম। এত দূরে ক্লিয়ার আছে কিনা দেখো। একটা জিনিসই তোমরা বুঝবে না আপাতত, এটাকে এন দিয়ে কেন গুণ করা হয়েছে আবার। এখন দেখো এই মেম্বারটাতে কি এখন স্টিল আছে? প্রিভিয়াস উইকটা দিয়ে গুণ করতে হবে। এই মেম্বারটাতে কি অলরেডি স্টিল আছে? এই মেম্বারটা না কিন্তু স্যার, এখন এখন স্টিল এটা নাই। স্টিলে নিয়ে যাইতে গেলে আবার এন দিয়ে গুণ দিতে হবে। এখন তোমরা বলতে পারো আগেও এন দিয়ে গুণ দিল, এখন আবার এন দিয়ে গুণ দিল কেন? এখন তো এন দিয়ে ভাগ দেওয়ার কথা। লজিক্যালি তোমাদের এই জিনিসটা মনে হওয়ার কথা না? বুঝতেছো? জি স্যার। আমরা যখন আগে বের করছিলাম তখনও এন দিয়ে গুণ দিছিলাম, এখন আবার এন দিয়ে গুণ দিতেছে কিনা? এখন তো আগে যেহেতু গুণ দিছিলাম নালিফাই করার জন্য, তো এখন ভাগ দেওয়া উচিত। বুঝতেছো জিনিসটা? কিন্তু আমি গুণ দিলাম কেন? কেউ কি বলতে পারবা? কারণ এন দিয়ে গুণ দেওয়ার কারণে এরিয়া বাড়ছিল। এরিয়া বাড়লে কি বাড়ে? বি আর এস এর সাথে এরিয়ার ছাড়া আর কিসের সম্পর্ক আছে এখানে যেগুলো ইউজ করছে? এখানে মোমেন্ট অফ ইনারশিয়া স্যার। মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আসলে বি এর ভ্যালুটা, মানে উইকটাকেই তো আমরা এন গুণ করছি, তাহলে আসলে কিসের ভ্যালু এন গুণ হয়ে গেছে? আই এর ভ্যালুটা এন গুণ হয়ে গেছে না? জি স্যার। আই এর ভ্যালুটা তো এখানে নিচে আছে, এখানে কিন্তু গুণ হয়নি। এখানে কিন্তু আই এর ভ্যালুটা অবশ্যই বাড়ছে, কিন্তু আই তো ভাগ দেয়া এখানে। তাহলে আসলে আলটিমেটলি এন দিয়ে কিন্তু ভাগেই দেয়া। ক্যান্সেল করার জন্য তাইলে এন দিয়ে কি করতে হবে? গুণ দিতে হবে। গুণ দিতে হবে। এই জিনিসটা বুঝছো কিনা দেখো। স্যার একটু আরেকবার যদি বলতেন। আমি আবার বলতেছি, এন এর ভ্যালু আরেকটা রিজন আছে। তোমরা যে বললা হাইট কে কেন এন দিয়ে গুণ করলো না, এমন ভাবে এন দিয়ে গুণ দিতে হবে যাতে এরিয়ার ভ্যালুও এন গুণ বাড়ে, মোমেন্ট অফ ইনারশিয়ার ভ্যালুও এন গুণ বাড়ে। এখন দেখো, তুমি চিন্তা করে দেখো, বি এর ভ্যালু যদি আমি টুয়াইস বি ইউজ করি, মানে দ্বিগুণ করে ফেলে, তাহলে এরিয়াটাও দ্বিগুণ হয়ে যাবে। এটা তো বুঝতেছো? কি স্যার? ধরো বি এর ভ্যালু আগে 1 ছিল, এস এর ভ্যালু 2 ছিল, ঠিক আছে? তখন এরিয়া কত? বি এর ভ্যালু 1, এস এর ভ্যালু 2, তখন এরিয়া হচ্ছে 1 ইন্টু 2, ঠিক আছে? এরিয়া 2 না? জি স্যার। জি স্যার। এরিয়া 2 হচ্ছে বি এর ভ্যালু 1, এস এর ভ্যালু 2,
হইলে এরিয়া হচ্ছে 2। এখন আমি যদি বি এর ভ্যালুটাকে দ্বিগুণ করে ফেলি তাহলে এরিয়া কত হবে? 2 ইন্টু 2 হয়ে যাবে। 1 ইন্টু 2 এর পরিবর্তে 2 ইন্টু 2 হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। তখন এরিয়াটা হয়ে যাচ্ছে দ্বিগুণ, মানে 4 হয়ে যাচ্ছে। 4 হয়ে যাবে। এখন আমি যদি বি কে দ্বিগুণ না করে এস কে দ্বিগুণ করি তাহলে 1 ইন্টু 2 ছিল, সেটা কত হয়ে যাবে এখন? 1 ইন্টু 1 into 4 4 হয়ে যাবে। তাহলেও কিন্তু এরিয়া দ্বিগুণ হচ্ছে। এরিয়া নিয়ে কিন্তু আমার প্রবলেম হচ্ছে না, আমাদের প্রবলেম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে। এখন চিন্তা করে দেখো 1 ইন্টু 2 এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত? 1/2 এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত রেক্টেঙ্গুলার সেকশনের? bs কিউব বাই 12 না? জি স্যার। তাহলে 1 ইন্টু 2 কিউব বাই 12 যেটা আসে আর কি। তারপরে যদি আমি বি এর ভ্যালুকে দ্বিগুণ করে ফেলি তাহলে হবে 2 ইন্টু 2 কিউব বাই 12। দুটার রেশিও কত হবে? বুঝতেছো তোমরা? বিষয়টা জানি স্যার কেমন এই যে পেঁচে যাচ্ছে। আচ্ছা আমি একটু অন্যভাবে বলি। আমি বলতে চাচ্ছি বি এর ভ্যালুটাকে আমি দ্বিগুণ করলাম, তাহলে ফার্স্টে সেকশনটা ছিল কত? 1 ইন্টু 2, ঠিক আছে? হ্যাঁ স্যার। পরের সেকশনটা হইলো কত? 2 ইন্টু 2, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবার দেখো তাহলে চেঞ্জটা হইলো কোথায়, বিতে নাকি এইচে? বিতে। স্যার বিতে। বিতে চেঞ্জ হইলো, তাহলে রেশিওটা হবে কত? বি বাই বি না? জি স্যার। আগে বি ছিল 1, এখন বি হইছে 2, তাহলে রেশিওটা কত? দ্বিগুণ। দ্বিগুণ স্যার। যদি আমি বি কে দ্বিগুণ না করে এইচ কে দ্বিগুণ করতাম তাহলে হয়তো কি ফার্স্টে ছিল 1 ইন্টু 2, পরে হয়েছে 1 ইন্টু 4। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াতে এইচ কি শুধুমাত্র একা থাকে নাকি এইচ এর উপরে কিউব থাকে? এইচ এর থাকে। উপর কিউব থাকে। তাহলে এখন কিন্তু এইচ এর রেশিও করলে হবে না, এইচ এর কিউবের রেশিও করতে হবে। স্যার। তাহলে এখন যদি আমি এইচ কে বাড়াইতাম তাহলে রেশিওটা কত হয়ে যেত? 4 কিউব ডিভাইডেড বাই 2 কিউব হয়ে যেত না? আগে ছিল 1 জি ইন্টু 2, স্যার। এখন হয়েছে 1 ইন্টু 4। তাহলে আগেরটাতে হাইট ছিল 2, পরেরটাতে হাইট হয়েছে 4। তাহলে প্রথম 4 হাইট কিউব ডিভাইডেড বাই 2 হাইট কিউব, এটাই তো আসতেছে। হ্যাঁ স্যার। তাহলে কি রেশিওটা কি 2 হচ্ছে? জি স্যার। জি স্যার। 2 হচ্ছে। 4 কিউব ডিভাইডেড বাই 2 কিউব কি 2? না স্যার। দ্বিগুণ হচ্ছে না, কিন্তু সেই কারণেই কিন্তু আমরা হাইটকে গুণ করতে পারতেছি না, হাইটকে কিন্তু সেম রেখে দিতে হচ্ছে। এটাও আরেকটা রিজন। তো তোমাদের বুঝতে পারলে তো ভালোই। আর পরীক্ষার জন্য বলি অলওয়েজ এই হাইটটাকে সেম রাখবা, উইথ ক্যান দিয়ে গুণ করবা, এবং ফার্স্টেও গুণ করবা লাস্টেও গুণ করবা, লাস্টে কিন্তু স্যার ভাগ করবা না। স্যার যখন নিউট্রাল এক্সিস ভার্টিক্যালে থাকবে তখনও? না, নিউট্রাল এক্সিস ভার্টিক্যাল তোমাদের থাকবে না, বিমে জেনারেলি নিউট্রাল এক্সিস ভার্টিক্যাল থাকে না, কারণ হচ্ছে বিমটা তো হরাইজন্টাল ভাবে থাকে। জি স্যার। বিমটা ব্যান্ড করে কোন বরাবর? নিচের দিকে বাঁকে। স্যার হ্যাঁ নিচে দিকে। তাহলে এটা হরাইজন্টাল এক্সিসে হয়। কলাম যখন অ্যানালাইসিস করবে তখন তোমাদের অনেক কিছু চিন্তা করতে হবে কোন দিকে বাঁকতেছে। জি স্যার। বিমের ক্ষেত্রে অলওয়েজ হরাইজন্টালে হয় জেনারেলি, কিন্তু তোমাদের ইচ্ছে করে কোয়েশ্চেনে প্রবলেম করার জন্য বলতে পারে বিমটা নিচের দিকে না বেঁকে ডান দিকে বেঁকে গেল, এরকমও বলতে পারে আর কি। মানে কোয়েশ্চেন পেঁচাইলে তো অনেকভাবে পেঁচানো যায়। তবে অবশ্যই ভার্টিক্যাল হইলে, নিউট্রাল এক্সিস যদি ভার্টিক্যালে হয় সবকিছু উল্টাই যাবে। এন দিয়ে এন স্যার কে একটা বোর্ড থাকলে ভালো হতো। বুঝি না। স্যার একটা বোর্ড থাকলে ভালো হতো। না, বোর্ডের কথা, বোর্ড থাকলে তো অবশ্যই ভালো হইতো, বোর্ডে আমি আরো ডিটেলস লিখে লিখে বলতে পারতাম। এখন হয়তো আমাকে এক কথা 10 বার বলে বুঝাইতে হচ্ছে আর কি, আবার তবুও ক্লিয়ার হচ্ছে না অনেক জিনিস। তবুও তোমাদের কনফিউশন হইলে তোমরা কিন্তু, তোমাদের তো আমি ম্যাটেরিয়াল দিয়ে দিব আজকে বা কালকের মধ্যেই। ম্যাটেরিয়াল দিয়ে দেওয়ার পরে তোমরা একটু দেখার ট্রাই করো, যারা পারো আর কি, না পারলে তো নাই। দেখে যখনই কনফিউশন হবে তোমরা কিন্তু ওইটার করেসপন্ডিং কমেন্টে আমাকে কনফিউশন গুলো জানাবো। তো দরকার হইলে আমি একদম নোট ডাউন করে তোমাদেরকে ওইটাতে জানাই দিব আর কি, পোস্ট করে, যাতে সবারই ক্লিয়ার থাকে। জি স্যার।
এখন ওইভাবে ইয়ে করা ছাড়া আসলে তোমাদের দিক থেকেও কোনো ওয়ে নাই, আমার দিক থেকেও এর চেয়ে বেশি পারতেছি না তো আমি। অথবা তোমাদের কোনো বেটার আইডিয়া থাকলে বলতে পারো। স্যার একটা কাউন্সিলিং আওয়ার রাখা স্যার। না, কাউন্সিলিং আওয়ার তো অবশ্যই রাখা হবে, প্রতি উইকে একটা টাইম রাখা হবে। স্টিলটাতে ছিলাম আমরা সবাই, দেখো একটু সবাই আসো তো। জি জি স্যার। স্যার। এই স্টিলটাতে আমরা এমসি ওভার আই ইউজ করছি। সি এর ভ্যালুটা বটমে কেন হয়েছে, কারণ স্টিলটা বটমেই ছিল, আর এম এর ভ্যালুটা গিভেন ছিল, আই এর ভ্যালুটা আগের পেজে বের করছে। এখন এই আই এর ভ্যালুই কিন্তু এন গুণ হিসেবে ইনক্রিজ করা ছিল বলে এখানে কিন্তু স্ট্রেস বের করার সময় এন দিয়ে ভাগ হয়ে গেল, সেই ভাগটাকে নালিফাই করার জন্য এখানে এন দিয়ে গুণ করতে হয়েছে। কেন এন দিয়ে গুণ করতে হয়েছে দেখো, আমি এক্সপ্লেইন করলাম। যদি পরীক্ষার সময় তো তাড়াতাড়ি করতে হয়, তোমরা দেখবা যে অনেক জিনিস চিন্তা করতে পারতেছো না। সোজা কথা মনে রাখবা, আগেও এন দিয়ে গুণ, পরেও এন দিয়ে গুণ। পরে কোনটাতে এন দিয়ে গুণ, যেটা এখানে নাই। এখানে নাই কোনটা, এখানে কিন্তু উড আছে, স্টিল নাই, সেজন্য স্টিল বের করার সময় এন দিয়ে গুণ দিছে। উড বের করার সময় কিন্তু এন দিয়ে গুণ দিই নাই। এগুলো মনে রাখবা, এগুলো ভুল করো তোমরা। গতবারের পরীক্ষায় এই অঙ্কটাই আসছিল, ফাইনাল পরীক্ষায় অনেকে ভুল করে রাখছে। এবং আমি বারবার করে বলতেছি, কম্পোজিট বিম থেকে একটা অঙ্ক পরীক্ষায় থাকবে, মাস্ট। এবং সেই অঙ্কটা আনসার করার জন্য আজকে এতক্ষণ যা বুঝছো সেটাই এনাফ। বুঝলে, একটা অঙ্ক করলেই বুঝতে পারবে। যদিও তোমাদের প্র্যাকটিসের জন্য আমি অনেকগুলো অঙ্ক প্রোভাইড করছি, কিন্তু তোমরা একটা অঙ্ক ডিটেলস বুঝে করলেই পারবা। তাহলে দেখো, এমসি ওভার আই করছি, এটাকে এন দিয়ে গুণ দিছি, এন দিয়ে গুণ দেওয়ার পরে এই ভ্যালুটা পাইলাম, মেগাপ্যাসকেলে সরাসরি পাইছি। আর উড যখন করছি, উডটা কোথায় ছিল? উডটা ছিল উপরে। পরে তাই উপরেরটা গুণ হবে। তোমরা আরেকটা জিনিস বলতে পারো, এখানেও তো উড আছে, আমি এত দূর ডিস্টেন্স নিই নাই কেন? বলতে পারবা কিও? আমি এত দূর ডিস্টেন্স নিই নাই কেন? অথবা এই নিউট্রাল এক্সিস থেকে, সেন্ট্রয়েড স্যার উপরে। এই নিউট্রাল এক্সিস থেকে নিচেও কিন্তু উঠছিল, মানে আগে থেকে উঠছিল, এরকম উডও ছিল, মানে ট্রান্সফার্ড উড না, নর্মাল উডেই কিন্তু নিউট্রাল এক্সিস এর নিচেও ছিল, কিন্তু এই ডিস্টেন্সটা নিলাম না কেন? কেউ বলতে পারবা? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি, তোমরা ধরতে পারো 77.22 এর মধ্যে চলে গেছে না? না। 77.2 এটার মধ্যে গেছে, সেটা আলাদা জিনিস। আমাদের বের করতে হবে সোজা কথা, এখানে তো স্টিল ছিল, স্টিলটা নিউট্রাল এক্সিস থেকে কত দূরে আছে, দূরের পয়েন্টটা, এটাও কিন্তু স্টিলে ছিল, এই জায়গার পয়েন্টটাও কিন্তু স্টিলে ছিল, তখন কিন্তু ডিস্টেন্স কম ছিল। আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্সটা নিতে হবে, কারণ আমরা ম্যাক্সিমাম স্ট্রেস বের করতেছিলাম, এবং ম্যাক্সিমাম ডিস্টেন্সটাই ছিল 77.22। এটার পরে তার কোনো মেম্বারই নেই। 77.22 পরে কি আর কোনো কিছু আছে বিমে? কিছুই তো নাই, সেজন্য ম্যাক্সিমাম ডিস্টেন্সটাই নিছি। এখন দেখো, আমি নিজেই এক্সপ্লেইন করতেছি, উডের জন্য কেন নিচের ডিস্টেন্সটা নিলাম না, কেন উপরের ডিস্টেন্সটা নিলাম। নিচের ডিস্টেন্সটা কত? 182.78 এর চেয়ে বড় নাকি ছোট এই ডিস্টেন্সটা? আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্সটা লাগবে না? ম্যাক্সিমাম ডিস্টেন্সটা নিচে পাবা নাকি উপরে পাবা? অবশ্যই উপরে পাবা। তো উপরের ম্যাক্সিমাম ডিস্টেন্সটাই হলো 182.78। এইটার চেয়ে উপরে গেলে কোনো উড নাই। বুঝছো এই জিনিসটা? জি স্যার। জি স্যার। এম এর ভ্যালু বসাইছি, সি এর ভ্যালু এখন উপরের ভ্যালুটা হবে, আর আই এর ভ্যালু বসাইছি। এই হলো আনসার তোমাদের। এই দুটোই হচ্ছে ম্যাক্সিমাম ডিসটেন্স উপরে। উডের জন্য ম্যাক্সিমাম ডিস্টেন্স উপরে। তুমি এই ডিস্টেন্সটা বের করে দেখো, এই ডিস্টেন্সটা কত? 250 থেকে 182.78 বাদ দিলেই তো হয়। তুমি কিন্তু এই উড ধরতে পারবে না, এই উড কিন্তু স্টিলের উড, এটা কিন্তু আলাদা। এটা কিন্তু স্টিল ক্যালকুলেশনে আসবে, এটা উডের ক্যালকুলেশনে আসবে না। উডের ক্যালকুলেশনে আসবে উপরেরটা। তো উডের ক্যালকুলেশনে নিউট্রাল এক্সিস থেকে নিচে ডিস্টেন্স আছে এত দূর, উপরে ডিস্টেন্স আছে 182.78। উপরেরটা অনেক বড়, চিত্রতেই দেখা যাচ্ছে। আর নাইলে তোমরা ভ্যালু বের করেও দেখতে পারো। এত দূর ক্লিয়ার কিনা দেখো, এই অঙ্কটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার, ক্লিয়ার। এবার জি এই স্যার। সেম অঙ্কটাই দেখো, এখানে সেম অঙ্কটা, সেটা আমি কোথায় ট্রান্সফার করছি এখন? উড টু স্টিল। স্টিলে
স্টিলে ট্রান্সফার করছে, তাহলে স্টিলটা থাকবে নিচে, উডটা থাকবে উপরে। ঠিক আছে কিনা দেখো, আগে আসছিল 20, এখন হয়ে গেছে 1/20, মানে উল্টা হয়ে গেছে আর কি। 1/20 মানে 0.05। 0.05। তাহলে এবার কোনটাকে গুণ করবা? উডটাকে স্টিলে নিয়ে যাইতে হবে। স্টিলটা সেমই থাকবে, স্টিল 150 ছিল, 10 ছিল, স্টিলটা সেমই আছে। উডটা উডটাকে কি গুণ করতে হয়েছে, উডটার হাইটটা সেমই থাকবে, হাইট 250 হয়ে আছে। খালি গুণ যাবে। উইডটা 150 ছিল, 150 কে 0.05 দিয়ে গুণ দেওয়ার পরে এটা 7.5 হয়ে গেছে। দেখো আগেরটা ইনক্রিজ হয়েছিল, এটা ডিক্রিজ হয়ে গেছে। ডিক্রিজ হয়েছে। তাহলে এটারও একই ধরনের করে সেন্ট্রয়েড বের করলাম। অলওয়েজ মনে রাখবা, ট্রান্সফার যেটাতেই করো না কেন সেন্ট্রয়েডের পজিশন সেমই আসবে। দেখো তুমি আগে যে সেন্ট্রয়েডটা পাইছিলে এখনো সেম সেন্ট্রয়েডে, বটম থেকে 77.22 মিলিমিটার উপরে আর টপ থেকে 182.78 মিলিমিটার নিচে। সেন্ট্রয়েডটা একদম একই পজিশনে তৈরি হয়েছে, দেখো কোনো চেঞ্জ নাই। জি স্যার। এইবার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছে, দেখো 150 × 10³ ডিভাইডেড বাই 12, 150 × 5 সরি 10, এখানে হবে 5 - 77.22 হোল স্কয়ার। ঠিক আছে, জি স্যার ঠিক আছে। মানে আগে পরে হয়েছে আর কি, আজকে যেহেতু সমস্যা নেই। আর এটাতে কি হবে 72 minus 135। অথবা 135 - 77.22, একই কথা। ঠিক আছে, এটা করেই তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেল। এখন দেখো, তোমরা যদি ক্যালকুলেটর বা খাতা থাকে একটু লিখে রাখো, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসছে একটু লিখো তো। 23.86 × 10⁶। লিখছো? জি স্যার। লিখছো। এবার আগে যে প্রসেসে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছিলাম সেটা একটু লিখো। সেটা কত আসছিল? 477.23 × 10⁶। লিখছো এই দুইটা? জি স্যার। মানে দুই প্রসেসে আই বের করছিলেন, দুইটা আই এর রেশিও দেখো তো কত, একটাকে একটা দিয়ে ভাগ করে দেখো। 10⁶ তো ক্যান্সেল আউট হয়ে যায়, 10⁶ তো লেখার দরকার নেই ক্যালকুলেটরে। আসে 20 আসে। দেখো n এর সমান, nটা ছিল না 20 বা 1/20, বুঝছো? আই যে n সংখ্যক গুণ বেড়ে যায় বা কমে যায় সেটাই বোঝানোর জন্য আমি দেখাইলাম আর কি। কিন্তু তোমরা তো আসলে একটা প্রসিডিউরসে করবা, পরীক্ষায় আসলেও তো দুইটা প্রসিডিউরস করার দরকার নেই, যে কোনো এক প্রসিডিউরসে করবা আর কি। আচ্ছা, আই এর ভ্যালু করছে, নিউট্রাল এক্সিস পাইছিলাম। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার, ভেঙে ভেঙে আসছে। আচ্ছা আমি আবার বলতেছি, আমি গতবার যখন করছিলাম স্টিলকে উডে নিয়ে গেছি, এখন যে ক্রস সেকশনটা আছে সেটাতে কি আছে, স্টিল নাকি উড? স্টিল। স্টিল স্যার, স্টিল। তাহলে স্টিল বের করার সময় তোমাকে কোন ডিসটেন্সটা নিতে হবে, উপরেরটা নাকি নিচেরটা? ম্যাক্সিমাম ডিসটেন্স নিচেরটা। উপরেরটা। উপরেরটা নাকি নিচেরটা বলো দেখি, লজিক নিচে লজিক সহ বলতে হবে। স্যার মেইন স্টিলটা নিচে, যার কারণে হচ্ছে আমরা নিচে মেইন থেকে স্টিলটার maximum- নিচে, উপরেরটা কিন্তু ট্রান্সফর্মড স্টিল, ওইটা ধরতে পারবা না, আমি বারবার করে বলতেছি। হ্যালো জি স্যার। জি স্যার। জি স্যার শুনতে মেইন পাচ্ছি। স্টিলটা কিন্তু নিচে, সেজন্য স্টিল বের করার সময় নিচে ধরতে হবে। আর উডের ক্ষেত্রে উডটা ছিল যে এখানে স্টিল ট্রান্সফর্মড হিসেবে আছে, সেটাই কিন্তু উডেরটা, অতএব উডের জন্য উপরের ডিসটেন্সটা নিতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে, এই সেকশনে যেহেতু উড নাই সেজন্য উডের স্ট্রেস বের করার সময় এন দিয়ে গুণ করে নিতে হবে mc/i এর সাথে। আগে যে প্রসেসে করছিলাম সেখানে স্টিল ছিল না বলে স্টিলের সাথে গুণ দিছিলাম, এখন এই প্রসেসে উড নাই বলে উডের সাথে গুণ দিছি। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার।
দেখো সেম আনসারে কিন্তু আসছে। স্টিলের ক্ষেত্রে কত 97.09 আর উডের ক্ষেত্রে 11.49। এই দেখো সেম আনসার, উডের ক্ষেত্রে 11.49, স্টিলের ক্ষেত্রে 97.09। এরকম তোমাদের আরো অনেকগুলো অঙ্ক এখানে করে দেওয়া আছে। দেখো মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা হচ্ছে স্টিল আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং ডাইমেনশন গুলো দেওয়া আছে এখানে। আর অ্যালুমিনিয়ামের মডুলাস অফ ইলাস্টিসিটি, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে, সেই হিসেবে তোমাদের করতে হবে। মোমেন্টের ভ্যালু দেওয়া আছে, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস বের করতে বলছে স্টিল আর অ্যালুমিনিয়াম। এই এখানে করে দেওয়া আছে, সব জিনিস দেখলে আশা করি বুঝবা তোমরা। একই ধরনের, কোনো পার্থক্য নাই। দেখো এক্সাম্পল 2টা এখন অন্য নিয়মে করছি। স্টিল আগে অ্যালুমিনিয়াম থেকে স্টিলে নিয়ে গেছিলাম, এখন স্টিল থেকে অ্যালুমিনিয়ামে নিয়ে গেছে। মানে প্রসেস গুলো একই, আমি সেজন্য আর ডেসক্রাইব করতে চাচ্ছি না আর কি, এটাও একই। তাইলে স্যার গুগল ক্লাসরুমে আপলোড করে দিলে স্যার। না একটু স্যার পিডিএফটা দিলে স্যার ভালো হতো। পিডিএফটা দিয়ে দিব, আজকে না হইলে কালকের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা তোমাদেরকে আমি কিছু জিনিস বলে রাখি, একটু লিখে রাখো। এক্সাম্পল 4টা ভালোই ইম্পর্টেন্ট আছে, শুনতেছো? জি স্যার। এক্সাম্পল 4টা ভালোই ইম্পর্টেন্ট আছে। তারপরে আমি বলে রাখি তোমাদের পরীক্ষার বিষয়ে বলি, পরীক্ষার বিষয়ের জন্য এই 4 নাম্বার অঙ্কটা একটা ইম্পর্টেন্ট। আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো এটা সম্বন্ধে আরো। তারপরে হচ্ছে যেগুলো এখানে করে দেয়া নাই, বুঝছো, সেগুলো এক্সারসাইজ হিসেবে তোমরা ট্রাই করলে করতে পারো, ঠিক আছে? তাহলে 4 নাম্বারটা একটু ভালো মতো নিজেরা বুঝে করার ট্রাই করবো। আর হচ্ছে এটা হচ্ছে প্রভবের বইয়ের অঙ্ক, তোমাদের বইয়ের এই প্রবলেম নাম্বার মানে চ্যাপ্টার 8 এর 49 নাম্বার অঙ্কটা আর কি, ঠিক আছে? আর আমরা বাড়িতে আসার সময় বই আনি নাই। আমি তো কোয়েশ্চেন প্রোভাইড করতেছি, বইতে লাগতেছে না, মানে বলে রাখতেছি আর কি তোমাদের বইয়ের অঙ্ক, যাতে পরবর্তীতে তোমরা দেখলে বুঝতে পারো। এটা তো তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, তখন যাতে বই যদি অ্যাভেলেবল থাকে সামনে যাতে একটু খুলে দেখতে পারো আর কি। এটাও আগের প্রসেস পুরাই, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে আমি এই 2টা অঙ্ক নিয়ে বেশি আলোচনা করবো আর কি। মানে যেগুলো হচ্ছে কোনগুলো বুঝছো, এগুলো এগুলো কিন্তু অন্য টাইপের, এগুলো কিন্তু মাঝখানে ওই যে রেইনফোর্সমেন্ট ইউজ হয়েছে এগুলো, শুনতেছো তোমরা? জি স্যার। মানে রেইনফোর্সমেন্ট টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য। ওকে তাহলে ঠিক আছে, লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।